নির্বাচনের আচরণ বিধি বলে আসলে কিছুই নেই। কেউ মানছেন না, কেউ কেউ মানছেন, আবার যারা মানছেন না দেখা যাচ্ছে যে তারা বেপরোয়া ভাবে মানছেন না। যেমন হাসনাত আব্দুল্লাহ, তিনি নিজে একজন প্রার্থী, কুমিল্লার খুব আলোচিত প্রার্থী এনসিপি। তিনি প্রশ্ন তুলছেন কোথা থেকে আসছেন এই তার শোডাউন এবং নিরাপত্তার অর্থ, এবং তার নিজের পার্সোনাল ফেসবুক পেজে তিনি লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে বলছেন আচ্ছা এরকম নির্বাচনের সময় তারেক রহমান একজন প্রার্থী, তিনি একটা দলের প্রধান, আর হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা, তিনি একজন প্রার্থী। একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে এইভাবে লিখতে পারেন? তার যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা নির্বাচন কমিশনে দেবেন, কিন্তু পাবলিকলি কি হেও করতে পারেন? এখানে তো তারেক রহমানের বিভিন্ন বিষয় নিয়ে যেই প্রশ্ন তুলছে, এটা তো এক ধরনের অপপ্রচার। কারণ তিনি কি চাইতে পারেন এইভাবে পাবলিকলি? আর এটা কি তারেক রহমান বাধ্য এটার উত্তর দিতে? এখন তারেক রহমান তো এটার উত্তর দেবে না, কিন্তু তিনি কিন্তু প্রশ্ন তুলে কিছু বক্তব্য দিলেন। তাতে একজন প্রার্থীর, তারেক রহমান যেহেতু নিজে প্রার্থী দুটি আসনের, তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তার বিরুদ্ধে ব্যক্তিগত অপপ্রচার ছড়ানোর অভিযোগ তো উঠতেই পারে। এটা কি নির্বাচন আচরণ বিধির মধ্যে পড়ে না? আমার প্রশ্ন। যেমন অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলছে যে তারেক রহমানের আয়ের উৎস, ব্যক্তিগত ব্যয় এবং নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ ভিডিও বার্তায়, তাও ভিডিও বার্তায় বলছে, এটা অপপ্রচার কি না? ভিডিওতে হাসনাত আব্দুল্লাহ বলছেন যে বিএনপির চেয়ারম্যান 17 বছর পর দেশে ফিরেছেন, তিনি বর্তমানে কিভাবে জীবিকা নির্বাহ করছেন এবং তার বিশাল শোডাউন এবং নিরাপত্তার বিপুল অর্থ কোথা থেকে আসছে তা জনগণের জানার অধিকার রয়েছে, অথচ এই বিষয়ে কেউ প্রশ্ন তুলছে না। একই বিষয় তো উঠতে পারে এবং উঠেছে ইতিমধ্যে, যে এই এনসিপি তরুণদের দল, তাদের আয়ের উৎস কি করে, তারা অফিস মেনটেন করে কি করে, তারা এই যে গাড়ি ঘোড়া এই সমস্ত ব্যক্তিগতভাবে যে বাসা বাড়ি নিয়ে বিপুলভাবে একটা রাজকীয় জীবনযাপন করছেন, সেটা নিয়ে তো প্রশ্ন উঠছে। তাদের যে এখন মূল মুখপাত্র, যিনি কয়দিন আগে উপদেষ্টা ছিলেন, তার ব্যাপারে কি আসছে না? তো এগুলির জবাব কে দেবে? আগে তো নিজেদের অবস্থানগুলি পরিষ্কার করবে, করে প্রশ্ন উঠাতে পারে। কিন্তু নির্বাচনের এই সময় কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা নির্বাচন কমিশনে দেওয়ার কথা। আমি আগেই যদি এটা পাবলিক ডকুমেন্ট আকারে যদি প্রচার করি, এটা তো নির্বাচনের বিধিমালা পরিষ্কারভাবে লঙ্ঘন। তিনি বলেন এর আগে যখন ছাত্র নেতারা নিরাপত্তা নিয়ে টকশোতে আলোচনা হয়েছিল তখন একপক্ষীয় সমালোচনা দেখা গেছে, কিন্তু এখন তারেক রহমানের বিশাল গাড়িবহর এবং তেলের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন উঠছে না। ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী মিডিয়া কমিটিতে 49 জন পেশাদার সাংবাদিক অন্তর্ভুক্ত করার বিষয়টিও কঠোরভাবে সমালোচনা করেন হাসনাত। তিনি বলেন সাংবাদিকরা যখন কোনো সুনির্দিষ্ট দলের প্যাডে নাম লেখাচ্ছেন তখন তাদের নিরপেক্ষতা নিয়ে কি প্রশ্নবিদ্ধ হয় না? ওই 49 জন সাংবাদিক কি বিএনপির কর্মী হিসেবে কাজ করবেন নাকি নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে? তারা কি নির্বাচন কমিশন থেকে কার্ড নেবেন নাকি বিএনপির কার্ড নিয়ে কাজ করবেন, তা স্পষ্ট করা জরুরি। তিনি এই ঘটনাকে সাংবাদিকতার জন্য একটা নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। এই বিষয়টা আমার জানা নেই এটা কিভাবে সংগঠিত হয়েছে, কিন্তু এখানে যে যে বিষয়গুলো উত্থাপন করছে, তার ব্যয়, তার নিরাপত্তা, কোথা থেকে টাকা আসছে, তারপরে এই যে কার্ড নেয়া 49 জনের সাংবাদিকের নাম লিপিবদ্ধ করা, এই পুরো বিষয়টা এক ধরনের অভিযোগ। কোনো অভিযোগের অন্য পক্ষের বক্তব্য ছাড়া প্রচার করা, এটা যে কোনোভাবে মানহানির পর্যায়ে পড়ে। অন্যদিকে এখন যেহেতু নির্বাচনের সময়, এটা নির্বাচন আচরণ বিধির পরিপন্থী হিসাবে গণ্য হতে পারে। হাসনাত আব্দুল্লাহ কি এটা করতে পারেন? আমার প্রশ্ন থাকলো দর্শক।